তেসরা জানুয়ারি পল্টন ময়দানে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন আয়োজিত এক সভায় ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম সেলিম ঘোষণা করেন, দরকার হলে আরও রক্ত দেব, তবু সাম্রাজ্যবাদের লেজুর সরকারকে উৎখাত করে সমাজতন্ত্র কায়েম করবই। ওই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সভাপতি সেলিম ডাকসুর আজীবন সদস্য পদ থেকে শেখ মুজিবুর রহমানকে বহিষ্কারের কথা ঘোষণা করেন এবং সদস্যপদ বই থেকে সংশ্লিষ্ট পাতাটি জনসভায় ছিঁড়ে কুটি কুটি করে ফেলেন। রাজনীতির পরিহাস, 1972 সালের 6 মে এই ছাত্রনেতাই শেখ মুজিবুর রহমানকে ডাকসুর আজীবন সদস্যপদ দেবার গৌরব অর্জন করেছিলেন। জনাব সেলিম ডাকসুর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানকে প্রদত্ত বঙ্গবন্ধু উপাধিও প্রত্যাহার করে সাবধানবাণী উচ্চারণ করেন। সংবাদপত্র, টিভি ও বেতারে শেখ মুজিবের বঙ্গবন্ধু উপাধি ব্যবহার করা চলবে না। তিনি বাড়িতে, অফিস আদালতে ও দোকানে টানানো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলারও আহ্বান জানান। একই দিনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা মনি সিং বলেন, বর্তমান সরকার সম্পূর্ণ অযোগ্য। 2রা জানুয়ারি শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনি এক বিবৃতিতে বলেন, পুলিশে হামলার বিরুদ্ধে আওয়ামী লীগ, ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ ও বহু দেশপ্রেমিক গ্রুপসহ জনগণের অনুভূতির সঙ্গে একাত্ম হয়ে নিন্দা প্রকাশ করছে। কিন্তু আমরা লক্ষ্য করছি, জাতি আজ যখন ঘটনার ব্যাপারে তদন্ত করার জন্য সরকারকে তড়িৎ ব্যবস্থা গ্রহণের উদ্যোগকে অভিনন্দিত করছে, এ সময় জনগণকে সম্পূর্ণ বিভ্রান্ত করে দিয়ে এক শ্রেণীর অরাজকতা সৃষ্টিকারী, পুঁজিবাদের ধারক ও ভাসানের পরিচালনায় উশৃঙ্খলতা সৃষ্টিকারী আলবদর, রাজাকার এবং প্রতিক্রিয়াশীল শক্তিগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্টের উদ্দেশ্যে বের হয়ে পড়েছে। এই বিশেষ অরাজকতা সৃষ্টিকারী শক্তিগুলো তথাকথিত বিরোধী দলের ছদ্মাবরণে এমন আচরণ প্রদর্শন করছে যা খুবই উস্কানিমূলক এবং তারা দেশের শান্তি বিঘ্নিত করার ষড়যন্ত্র করছে বলে ধরে নেওয়া যায়। এসব শক্তি সমাজতান্ত্রিক রীতিনীতির প্রতি সম্পূর্ণ অবজ্ঞা প্রদর্শন করে 2 জন আওয়ামী লীগ কর্মীকে প্রহার ও একজনকে হত্যা করেছে বলে জানা গেছে। তারা মুজাফফর ন্যাপের অফিসের সামনে ছাত্রলীগের একটি মিছিলের উপরেও হামলা চালিয়েছে। তারা তেজগাঁও শিল্প এলাকা ও ঢাকেশ্বরী কটন মিলে খোলা অস্ত্র হাতে ঢুকে পড়েছে। এমনকি ন্যাপ সভাপতি মুজাফফর আহমেদের ন্যায় লোকও ব্যক্তিগতভাবে একটি সংবাদপত্র অফিসে হামলা চালাবার চেষ্টা করেছে। 3রা জানুয়ারি যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি সম্পাদিত বাংলার বাণী পত্রিকায় প্রকাশিত এক সংবাদ নিবন্ধে বলা হয়, ঢাকায় 2রা জানুয়ারি পূর্ণ হরতাল পালনের নামে মুজাফফরের ন্যাপ, ভাসানী ন্যাপ, জাতীয় সমাজতান্ত্রিক দল, ছাত্র ইউনিয়নের মতিয়া, মেনন ও মাহবুবুল্লাহ গ্রুপদ্বয় এবং বাংলাদেশ ছাত্রলীগের বহিষ্কৃত অংশের কর্মী নামধারী ফ্যাসিবাদী গুন্ডারা মিরপুর, মোহাম্মদপুর ও চকবাজার এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের উপর নগ্ন হামলা চালায়। পাটুয়াটুলি এলাকায় মুজাফফর ন্যাপের গুন্ডারা ছাত্রলীগের আঞ্চলিক শাখার সাংস্কৃতিক সম্পাদক জনাব মীর জাহানকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করে। পরদিন মুজিববাদী ছাত্রলীগ এই হত্যার প্রতিবাদে এক জঙ্গি মিছিল বের করে। 3রা জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মুজিববাদী ছাত্রলীগ আয়োজিত এক প্রতিবাদ সভায় ছাত্রলীগ সভাপতি শেখ শহীদুল ইসলাম বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশোভনীয় উক্তি উচ্চারণের জন্য ন্যাপ মুজাফফর, জাসদ ও ছাত্র ইউনিয়নের কর্মকর্তাদের আগামী 7 জানুয়ারির মধ্যে জনতার কাছে ক্ষমা প্রার্থনার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, যদি ক্ষমা না চাওয়া হয় তাহলে জনতা 7 জানুয়ারির পর থেকে বাংলার মাটিতে ন্যাপ মুজাফফর, জাসদ ও ছাত্র ইউনিয়নের কোনো জনসভা অনুষ্ঠিত হতে দেবে না। তিনি আরও বলেন, যেসব লোক মন্ত্রী হবার খায়েশে সর্বদলীয় সরকার গঠনের জন্য সরকারের কাছে শতবার তোষামত করছেন, তারা এবং তাদের ছত্রছায়া থেকে ছাত্র ইউনিয়ন আজ গণতন্ত্রের সুযোগ নিয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশোভন উক্তি করার সাহস পাচ্ছেন। তিনি ঘোষণা করেন, আজ বৃহস্পতিবার 4 জানুয়ারি থেকে যে পত্রিকা বঙ্গবন্ধুর নামের পূর্ণ মর্যাদা দেবে না, সংগ্রামী জনতা বাংলার মাটিতে সেই পত্রিকার অস্তিত্ব রাখবে না। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে ডাকসুর আজীবন সদস্য করা হয়েছে ডাকসুর তৎকালীন সাধারণ সম্পাদক জনাব আব্দুল কুদ্দুস মাখনের নেতৃত্বে, সুতরাং সেখানে হস্তক্ষেপ করার ক্ষমতা অন্য কারো নেই। বর্তমান ডাকসু যেহেতু ছাত্র সমাজের মতো বিরোধী কাজ করছে এবং তাদের আস্থা ও ভালোবাসা হারিয়েছে, তাই এই ডাকসু বাতিল। ছাত্রনেতারা এই তৎপরতাকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে অভিহিত করেন। ইতিমধ্যেই ডাকসু অফিসও তছনছ করে ফেলা হয়। ওই দিনই বাংলার বাণীতে প্রকাশিত খবরে জানা যায় যে শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলার দায়ে এক ব্যক্তির কান কেটে দেওয়া হয়েছে।
পরদিন ওই একই পত্রিকা খবর ছাপে যে একই কারণে রংপুরে 2 ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 5ই জানুয়ারি পল্টনে ছাত্রলীগের এক সভা অনুষ্ঠিত হয়। তাতে ছাত্রলীগ নেতারা এই স্লোগান দেয়, রব ভাসানী মোজাফফর, বাংলার 3 মীর জাফর। 6 জানুয়ারি গোপালগঞ্জের এক জনসভায় শেখ মুজিবুর রহমান বলেন, স্বার্থান্বেষী মহল নির্বাচনের প্রাক্কালে বিশ্বের দরবারে বাংলাদেশ ও আমাকে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র করছে। চরম দুঃখের দিনগুলোতে এসব লোকদের খুঁজেও পাওয়া যায় নাই। তারা নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য দেশ যাতে বিদেশ থেকে কোনো সাহায্য আসতে না পারে সেই উদ্দেশ্যে বিশ্বে বাঙালি জাতির মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। বিস্ময়কর ও চরম নির্লজ্জভাবে 6 জানুয়ারি এক সাংবাদিক সম্মেলন ডেকে ন্যাপের মোজাফফর আহমেদ তাদের 7 জানুয়ারির প্রস্তাবিত জনসভা বাতিলের ঘোষণা করেন। তিনি সম্মেলনে স্বীকার করেন যে বর্তমান পরিস্থিতিতে তিনি ভয় পেয়েছেন। ওই সাংবাদিক সম্মেলনে মোজাফফর সাহেব বাংলাদেশ সরকারের পদত্যাগ দাবি করেননি, ভিয়েতনামের প্রশ্নও তুলেননি এবং ছাত্র হত্যার বিচারও চাননি। 8 জানুয়ারিতে অধ্যাপক মোজাফফর আহমেদ সত্যি চমকপ্রদভাবে আইয়ুব ইয়াহিয়া সরকারের নামান্তর শেখ মুজিব সরকারের সাথে কণ্ঠ মিলিয়ে বলেন, কেউ কেউ নির্বাচন বানচালের চেষ্টা করছে। একই দিনে মনি সিং এর কমিউনিস্ট পার্টির সম্পাদক বীরেন দত্ত ওরফে আব্দুস সালাম বলেন, মার্কিন সাম্রাজ্যবাদী চীন ও পাকিস্তানি চরেরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির চেষ্টা করছে। তিনি স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেবার জন্য দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতার আহ্বান জানান। সম্মেলনের শুরুতেই জনাব দত্ত বলেন, কোনো প্রশ্ন করবেন না, কেবল শুনে যান, এবং সত্যি সত্যি সাংবাদিকদের কোনো প্রশ্নের অবকাশ না দিয়েই সম্মেলন শেষ করে দেওয়া হয়। এরপর এই দুই দল আওয়ামী লীগের সাথে আপোষ করার জন্য বিভিন্ন মহলে জোর তদবির করতে থাকে। তারই এক পর্যায়ে 22 জানুয়ারি অধ্যাপক মোজাফফর আহমেদ শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করার সুযোগ লাভ করেন। সেই সাক্ষাৎকারে তিনি তার সরকার বিরোধী বক্তব্য ও তৎপরতার জন্য ক্ষমা ভিক্ষা করেন। একই দিনে মনি সিং জিল্লুর রহমানের সঙ্গে দেখা করে আপোষ আলোচনা করেন। পরবর্তী পর্যায়ে এই দুই দলই বাকশালে যোগদান করে। কিন্তু নিহত ছাত্র মতিউল ও কাদের হত্যার তদন্ত রিপোর্ট 15 আগস্ট 1975 পর্যন্ত অপ্রকাশিত থেকে যায়। অনেকের মতে আপোষের শর্ত হিসেবে তারা ওই হত্যাকাণ্ডের বিচার দাবি করবেন না বলে সরকারকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে 1 জানুয়ারির ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির দায়িত্বে ছিল পুলিশ। কী এবং কোন অবস্থার পরিপ্রেক্ষিতে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়েছিল সেটাই তদন্ত করা ছিল কমিটির দায়িত্ব, দোষীদের খুঁজে বের করা নয়। সেই কমিটি আদৌ কোনো তদন্ত করেছে কি না তা এ দেশের মানুষ আজও পর্যন্ত জানতে পারেনি। শহীদ মতিউল কাদেরের পিতামাতা তাদের সন্তান হত্যার সুবিচার হতে আজও বঞ্চিত। 1972 সালের শেষে সংসদের এক অধিবেশনে 1973 সালের 7 মার্চ দেশের সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। 1972 সালের 11 নভেম্বর মুজিববাদ প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে গঠিত হয় নতুন সংগঠন আওয়ামী যুবলীগ। নূরে আলম সিদ্দিকীও যোগ দেন এই যুবলীগে। নির্বাচনী প্রচারণা চলতে থাকে। মোজাফফর ন্যাপ এবং মনি সিংয়ের কমিউনিস্ট পার্টি অনেক চেষ্টা করেও আওয়ামী লীগের সাথে নির্বাচনী জোট গঠন করতে ব্যর্থ হয়। নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ 1 জানুয়ারির হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াকে নির্বাচন বানচালের চক্রান্ত বলে অভিহিত করতে থাকে। 20 জানুয়ারি যুবলীগ সভায় বিরোধীদের নির্মূল করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। নির্বাচন সম্পর্কে লীগ নেতারা প্রচার করতে থাকেন যে এই নির্বাচন হবে মুজিববাদের উপর ম্যান্ডেট। 2 ফেব্রুয়ারি আওয়ামী লীগ মুজিববাদের উপর রায় চাইবে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারেও তারা মুজিববাদের উপর রায় চায়। 72 সালের 21 নভেম্বর অধ্যাপক মোজাফফর আহমেদের নির্বাচনের আগে ক্ষমতাসীন সরকারের পদত্যাগ দাবি করেন। তার জবাবে 22 নভেম্বর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান ঘোষণা করেন, নির্বাচনের আগে মন্ত্রিসভা পদত্যাগ করবে না। পদত্যাগ করার কোনো কারণ নেই। 73-এর নির্বাচনে মনোনয়নপত্র দাখিল নিয়েও অভিযোগ হয়েছিল অনেক। 5 ফেব্রুয়ারি জাতীয় সমাজতান্ত্রিক দল অভিযোগ করে যে জায়গায় জায়গায় তাদের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হয়নি। তারা এই ব্যাপারে নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করলে জনাব জিল্লুর রহমান বলেন, নির্বাচনে ভরাডুবি জেনে জাসদ নির্বাচন বর্জনের পথ খুঁজছে। ইতিমধ্যে সারা দেশ থেকে রাজনৈতিক হত্যাকাণ্ডের খবর আসতে থাকে। 4 মার্চ বিভিন্ন রাজনৈতিক দল অভিযোগ করে যে ক্ষমতাসীন দল ত্রাস সৃষ্টি করে একদলীয় স্বৈর শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। ন্যাপ নেত্রী মতিয়া চৌধুরী 3 মার্চ ঢাকার এক জনসভায় বলেন, গত 1 বছরে অবাধ লুটতরাজ, দুর্নীতি, স্বজনপ্রীতি আর রিলিফ চুরির বিশ্ব রেকর্ড ভঙ্গ করে
আওয়ামী লীগ এবার বঙ্গবন্ধুকে একমাত্র পুঁজি করে জনতার কাছে ভোট চাইতে এসেছে। একদিকে মুখে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, অন্যদিকে আওয়ামী লীগ মন্ত্রীরা ভোটারদের ভয় দেখাচ্ছেন স্লোগান দিয়ে। সামনে আছে জোর লড়াই, বঙ্গবন্ধু অস্ত্র চাই। এটা কেমন ধরনের গণতন্ত্র? 5ই মার্চ দৈনিক সংবাদে প্রকাশিত এক খবরে বলা হয়, নিশ্চিত ভরাডুবি জেনে বেসামাল মুজিববাদীরা গতকাল রোববার 4 মার্চ সন্ধ্যায় আবারও তারাবো বাজারে ন্যাপের নির্বাচনী প্রচার মিছিলের ওপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং সন্ত্রাস সৃষ্টির জন্য 15 থেকে 20 রাউন্ড স্টেনগান ও পিস্তলের গুলি ছোঁড়ে। তারা স্থানীয় ন্যাপ ও ছাত্র ইউনিয়নের অফিসের মূল্যবান কাগজপত্র, পোস্টার, আসবাবপত্র লুটপাট ও তছনছ করে এবং ন্যাপ ও ছাত্র ইউনিয়ন অফিসে অগ্নিসংযোগ করে ভস্মীভূত করে। মুজিববাদীরা জনৈক ন্যাপ কর্মীর দোকানও লুট করে। 7ই মার্চ একতরফা প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সম্পর্কে দৈনিক সংবাদ ও দৈনিক গণকণ্ঠের প্রতিবেদনে সন্ত্রাস, গুন্ডামি, নির্যাতন, ব্যালট বাক্স ছিনতাই, খুন প্রভৃতির খবর ছাপা হয়। 8ই মার্চের দৈনিক সংবাদের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত কয়েকটি খবরের শিরোনাম ছিল, সিলেট 1 কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই, পটুয়াখালীতে ব্যালট পেপার ছিনতাই, চট্টগ্রামে 31টি ব্যালট পেপার সহ 2 ব্যক্তি গ্রেফতার, ধামরাইতে রক্ষী বাহিনীর সন্ত্রাস, ঢাকা শহর সহ বিভিন্ন ভোট কেন্দ্রে বিচিত্র ঘটনা ঘটেছে, নির্বাচন দারুণ অবাধ হয়েছে, একজন একাধিকবার অবাধে ভোট দিতে পেরেছে, জাসদের 2 জন কর্মী হাইজ্যাক, ঢাকার একটি কেন্দ্রে সন্ত্রাস ও গুলি, পটিয়ায় ভোট সন্ত্রাসী মাস্তানরাই দিয়েছে, কুমিল্লা শহরে ব্যাপক সন্ত্রাস, নির্বাচন প্রহসনে পরিণত, কালীগঞ্জে সন্ত্রাস, রাজশাহী ভোটকেন্দ্রে সন্ত্রাস, ভোটনাট্যের 2টি দৃশ্য প্রভৃতি। 9ই মার্চ ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমেদ ও সাধারণ সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য এক যুক্ত বিবৃতিতে বলেন, কমপক্ষে 70টি আসনে ন্যাপ ও অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের সুনিশ্চিত বিজয়কে শাসক দল ক্ষমতার চরম অপব্যবহার, ভুয়া ভোট, পোলিং বুথ দখল, পোলিং এজেন্ট অপহরণ, বিদেশি সাহায্য সংস্থা, জাতিসংঘ, সরকারি গাড়ি ও রেডক্রসের গাড়ির অপব্যবহার প্রভৃতি চরম অগণতান্ত্রিক কার্যকলাপের মাধ্যমে উক্ত নির্বাচন ক্ষেত্রসমূহে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে এবং বিরোধী দলের প্রার্থীদের জোরপূর্বক পরাজিত করেছে। 9ই মার্চ জাতীয় সমাজতান্ত্রিক দলের এক সাংবাদিক সম্মেলনে জাসদ সভাপতি মেজর অবসরপ্রাপ্ত জলিল বলেন, প্রধানমন্ত্রী শেখ মুজিব যেভাবে নির্বাচনের সময় প্রচলিত কোনো ন্যায়নীতির তোয়াক্কা না করে সমস্ত গণতান্ত্রিক রীতিনীতি বিসর্জন দিয়ে বাংলাদেশে একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য মরিয়া হয়ে উঠেছেন, এতে তাকে আমি জাতির পিতা বলতে ঘৃণাবোধ করি। তিনি আরও বলেন, নির্বাচনের দিন গণভবনেই নির্বাচনী কন্ট্রোল রুম স্থাপিত হয়েছিল এবং স্বয়ং প্রধানমন্ত্রী নির্বাচনের ফলাফল নিয়ন্ত্রণ করেছেন। বিরোধী দলের প্রার্থীরা যখন ভোট গণনায় এগিয়ে যাচ্ছিলেন, তখন প্রধানমন্ত্রীর নির্দেশেই অকস্মাৎ বেতার টেলিভিশন এই সকল কেন্দ্রের ফলাফল প্রচার বন্ধ করে দেয় এবং সন্দেহজনকভাবে দীর্ঘ সময় পর নিজেদের পছন্দসই ভোটের সংখ্যা প্রকাশ করে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয়ী ঘোষণা করে। জাসদ সভাপতি আওয়ামী লীগের নবনির্বাচিত সরকারকে সাম্রাজ্যবাদ ও নয়া উপনিবেশবাদের তাবেদার বলে অভিহিত করে তাদের নির্বাচনের বিজয়কে হিটলার, মুসোলিনি, চিয়াং কাই শেকের বিজয়ের সঙ্গে তুলনা করে। 9ই জুলাই প্রেস ক্লাবে ভাসানী ন্যাপের তৎকালীন সহসভাপতি ডাক্তার আলিম আল রাজি বলেন, ক্ষমতাসীন সরকার একদলীয় স্বৈরাচার ও একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিগত নির্বাচনে ক্ষমতার প্রকাশ্য অপব্যবহার, সন্ত্রাস সৃষ্টি, শক্তি প্রয়োগ করে ভুয়া ভোটদান, বিপুল অর্থ ব্যয়, বেতার, টেলিভিশন ও সংবাদপত্র সহ সকল প্রচার মাধ্যমের ব্যবহার করে নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। বিরোধী দলগুলো যাতে জনগণের কাছে তাদের বক্তব্য প্রকাশ করতে না পারে, সেজন্য ক্ষমতাসীন দল তাদের নিজস্ব রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনীর হাতে বিপুল অস্ত্র দিয়ে গ্রামে গ্রামে পাঠিয়ে সন্ত্রাস সৃষ্টির মাধ্যমে জনসাধারণকে ভোটদানের বিরতই শুধু করেনি, হয়রানির এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি সকল প্রচার মাধ্যম সরকারি দলের দলীয় স্বার্থে যথেচ্ছা ব্যবহারের উল্লেখ করে প্রচার মাধ্যমকে এক ব্যাবিলিয়ন ক্যাপটিভ প্রেস বলে অভিহিত করেন। জানুয়ারিতে প্রকাশ্যে রাজপথে 2 জন ছাত্র হত্যার কথা উল্লেখ করে ডাক্তার রাজি বলেন, ওই ঘটনাকে কেন্দ্র করে ক্ষমতাসীন মুজিব সরকার যেভাবে সন্ত্রাস সৃষ্টি করেছিল, 200 বছরের ইতিহাসে তার নজির নেই। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার। নীল নকশার আওতায় সুপরিকল্পিত উপায়ে জনগণের সকল মৌলিক অধিকার ও গণতন্ত্র ছিনিয়ে নেবার
উক্ত প্রচেষ্টা পরবর্তী পর্যায়ে ক্রমান্বয়ে সত্য হয়ে ওঠে। একতরফা পাতানো খেলার নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯১টিতে আওয়ামী লীগকে বিজয়ী ঘোষণা করা হয়। চট্টগ্রামের একটি কেন্দ্র থেকে প্রথমে ন্যাপের মোশতাক আহমেদ চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হলেও পরে তাকে পরাজিত ঘোষণা করা হয়। সব কয়টি বিরোধী দল এই ঘটনার প্রতিবাদ করে। মোশতাক আহমেদ চৌধুরী এই নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করে। সম্পূর্ণ আইন বিভাগ তখন পুরোপুরিভাবে দলীয় স্বার্থের অনুগত বিধায় মোশতাক চৌধুরীর রিটের পরিপ্রেক্ষিতে কোনো সুবিচার পাওয়া সম্ভব হয়নি। 10ই মার্চ এক সাংবাদিক সম্মেলনে জাতীয় লীগের প্রবীণ নেতা জনাব আতাউর রহমান খান নির্বাচন প্রচারাভিযানের সময়, নির্বাচনের দিন ও ফলাফল ঘোষণার পর তার নির্বাচনী এলাকা ধামরাইতে সংগঠিত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতা ও কর্মী ও রক্ষী বাহিনীর সার্বিক সন্ত্রাসকে দুঃস্বপ্নের কালো রাত্রি বলে আখ্যায়িত করেন। 11ই মার্চ যুবলীগের নূরে আলম সিদ্দিকী বলেন, 7ই মার্চের নির্বাচনে যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট দিয়েছে তারা রাজাগার, আলবদর, স্বাধীনতার শত্রু। এইসব বিদেশি চরদের মুজিববাদের নিড়ানি দিয়ে উৎখাত করা হবে। পরদিন বায়তুল মোকাররমে শেখ ফজলুল হক মনি মুজিববাদ বিরোধীদের উৎখাত করার জন্য যুদ্ধ পরিচালনার কথা ঘোষণা করেন। এই যুদ্ধে 1975 সালের 15ই আগস্ট পর্যন্ত শাহাদাত বরণ করতে হয়েছিল 30,000-এরও বেশি লোককে। দেশপ্রেমিক বিরোধী দলীয় রাজনৈতিক কর্মী, বুদ্ধিজীবী, সাংবাদিক, শ্রমিক নেতা, ছাত্র সমাজ, আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার সদস্যবর্গও এই শ্বেত সন্ত্রাসের হাত থেকে রেহাই পাননি। জাতীয় পরিসরে যেখানেই কেউ স্বৈর শাসনের বিরোধিতা করেছেন অথবা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাকেই নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে, নতুবা তাকে হতে হয়েছে অকথ্য নির্যাতনের শিকার। 1973 সালের ওই সময় উপমহাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ, সাহিত্যিক, সাংবাদিক জনাব আবুল মনসুর আহমেদ দৈনিক ইত্তেফাকে বিভিন্ন বিষয়ে কতগুলি গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখে অসীম সাহসের পরিচয় দেন। এই প্রবন্ধ প্রকাশিত হইবার পর জনাব মনসুরের উদ্দেশ্যে আওয়ামী লীগের বিভিন্ন মহল থেকে নানা রকম কটূক্তি শুরু হয়। বাংলাদেশে কৃষক শ্রমিক আওয়ামী লীগের বা বাকশালের একদলীয় স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার বীজ নিহিত ছিল 1972 সালের 7ই মার্চ রক্ষী বাহিনী আদেশ জারি করার মধ্যে। তারই সূত্র ধরে 1972 সালের এপ্রিলে শ্রমিক ধর্মঘট নিষিদ্ধকরণ এবং প্রেসিডেন্টের 9 নং ও 50 নং আদেশ জারি করা হয় এবং সবশেষে 1974 সালের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে আওয়ামী লীগ গঠন করে একদলীয় বাকশাল, যাতে যোগ দিয়েছিল মনি সিংয়ের কমিউনিস্ট পার্টি, মোজাফফর আহমেদের ন্যাপ আর আতাউর রহমানের জাতীয় লীগ। 1974 সালের বাকশাল গঠনের আগে আওয়ামী লীগ কোনোদিন একদলীয় শাসনের কথা বলেনি, বরং অধিকারে বলেছে সংসদীয় গণতন্ত্রের কথা, সংসদের সার্বভৌমত্বের কথা, বলেছে মৌলিক অধিকার সংরক্ষণের কথা, বলেছে সংবাদপত্রের স্বাধীনতার কথা, আইনের শাসনের কথা। জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আতাউর রহমান খান, অলি আহাদ, এমনকি মোজাফফর আহমেদ পর্যন্ত ঘোষণা করেছিলেন সরকার একদলীয় শাসন কায়েম করতে চায়। মাওলানা ভাসানী নিরন্তর প্রতিবাদ করেছেন এই সরকারের গণবিরোধী নীতির, নিষ্পেষণের, দলীয় দুর্নীতির। আতাউর রহমান খান চতুর্থ সংশোধনীর আগ পর্যন্ত প্রতিবাদ করেছেন, কিন্তু মোজাফফর আহমেদ 4/4/73 তাদের কাউন্সিল অধিবেশনে সংসদীয় গণতন্ত্রের শপথ ঘোষণা করলেও 1973 থেকেই মূলত একদলীয় স্বৈরাচারী আওয়ামী লীগেই আশ্রয় নিয়েছিলেন। 73 সালের 30শে এপ্রিল ভাসানী ন্যাপের সহসভাপতি ডক্টর আলিম আল রাজি পল্টনের এক জনসভায় অভিযোগ করেন যে বিরোধী দলগুলোর ওপর সরকার নির্যাতন চালাচ্ছে, রাজনৈতিক কর্মী ও নেতাদের বিনা বিচারে অনির্দিষ্টকালের জন্য আটক রাখছে। তিনি বিনা বিচারে আটক সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দাবি করেন। একই অভিযোগ করে জাসদ, একই অভিযোগ করেন তৎকালীন জাতীয় লীগের অলি আহাদ। এই সময় 1973 সালের 15ই মে মজলুম নেতা মাওলানা ভাসানী দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, স্বজনপ্রীতি ও সরকারি নির্যাতনের বিরুদ্ধে অনশন ধর্মঘট শুরু করেন। একই সময়ে 17ই মে মুজিববাদী ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়ন মিলে গঠন করে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। এটাই বাকশালের সঙ্গে মস্কোপন্থী কমিউনিস্টদের বিলীন হয়ে যাওয়ার প্রথম আলামত। মাওলানার অনশনকে কেন্দ্র করে তোফায়েল আহমেদ, আব্দুর রাজ্জাক সহ আওয়ামী লীগের মন্ত্রী, প্রতিমন্ত্রী, হবু মন্ত্রীরা মাওলানা ভাসানীকে আর এক দফা সাম্রাজ্যবাদের এজেন্ট, রাজাকারদের দালাল ও দেশের স্বাধীনতা নস্যাৎ করার চক্রান্তকারী বলে অভিহিত করতে শুরু করেন। মাওলানা ভাসানীর ডাকে 21শে মে সারা দেশে পূর্ণ হরতাল পালিত হয়। ভাসানী ন্যাপের তদানীন্তন নেতা কাজী জাফরের অভিযোগ অনুযায়ী হরতালকে বানচাল করার জন্য
ঢাকা শহরের বিভিন্ন স্থানে মুজিববাদীরা সশস্ত্র হামলা চালিয়েছিল। মাওলানা যখন সাধারণ মানুষের অর্থনৈতিক আর রাজনৈতিক মুক্তির দাবি নিয়ে অনশন করে যাচ্ছেন, ঠিক সেই সময়ে 22শে মে ঐক্যজোটের প্রথম সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ, মুজাফফর ন্যাপ, মনি সিং এর কমিউনিস্ট পার্টি, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও ছাত্র ইউনিয়ন মিলে। উল্লেখ্য, এরা সবাই পরে বাকশালে বিলীন হয়ে গিয়েছিল। বায়তুল মোকাররমে অনুষ্ঠিত এক সভায় তাদের পক্ষ থেকে বাংলাদেশের সার্বভৌমত্ব নস্যাতের ষড়যন্ত্রকারী চীন, মার্কিন ও পাকিস্তানি দালালদের প্রতিহত করার সংকল্প ঘোষণা করা হয়। বক্তারা সমাবেশে মাওলানা ভাসানীর অনশনকে মূলধন করে রাষ্ট্রবিরোধী ব্যক্তিরা তৎপরতা শুরু করেছে বলে সোচ্চার দাবি তোলেন। একই সভায় মোজাফফর আহমেদ বলেন, অনেকে সরকারের বিরোধিতা করেছে এই কারণে যে পাকিস্তান ভাঙা হয়েছে। কেউ কেউ আবার শিল্প জাতীয়করণের জন্য সরকারের বিরোধিতা করছে। আমরা এদের সঙ্গে একমত নই। এছাড়া যেই গণতন্ত্রে দেশের সার্বভৌমত্ব খর্ব হয় এবং মজলুম জনতার মুক্তি আসে না, সেই গণতন্ত্রকে আমরা পদাঘাত করি। কমিউনিস্ট পার্টি প্রধান মনি সিং বলেন, মাওলানার অনশন খাদ্যাভাবের জন্য নয়, দেশকে বিপাকে ফেলার জন্য। এ সময় রক্ষী বাহিনীর নির্যাতন ক্রমান্বয়ে বাড়তে থাকে। জনতার সাথে রক্ষী বাহিনীর সংঘর্ষ বাধে বিভিন্ন স্থানে। শহরবাসীরা ওইসব হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। 8 জুন মাইজদিতে জনতার সাথে রক্ষী বাহিনীর সংঘর্ষ ঘটে। 9 জুন ওই হামলা ও রক্ষী বাহিনীর নির্যাতনের প্রতিবাদে হরতাল পালিত হয়। এর পেছনে কোনো রাজনৈতিক উস্কানি ছিল না। ওই দিনই স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনার তদন্ত করার জন্য মাইজদি যেতে বাধ্য হন। তারপর 10 জুন 1973 স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মালিক উকিল ঘোষণা করেন, মাইজদির ঘটনার জন্য দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কী ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই খবর কোথাও ছাপা হয়নি। আজ অবধি এদেশের নির্যাতিত জনগণ জানতে পারেনি সেদিন কী ঘটেছিল। 10 জুন বায়তুল মোকাররমে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির এক সভায় দলীয় প্রধান জনাব মনি সিং উচ্চ কণ্ঠে বলেন, মার্কিন সাম্রাজ্যবাদ, মাওবাদী চীনের নেতৃত্ব এবং তাদের দেশীয় সহযোগী ভাসানী ন্যাপ, উগ্রপন্থী জাসদ, মুসলিম লীগ ও জামায়াতপন্থীরা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করছে। এরপর 1973 সালের 19 জুন ঢাকার প্রশাসন কর্তৃপক্ষ এক ঘোষণায় নির্দেশ জারি করেন, শহরে বিনা অনুমতিতে মাইক ব্যবহার করা যাবে না। মাইক ব্যবহারের ওপর এই নিষেধাজ্ঞা ছিল সুস্পষ্টভাবে বিরোধী দলীয় জনসভার ওপর। মুজাফফর ন্যাপ বা সিপিবি এর কোনো প্রতিবাদ করেনি, বরং 24 জুন মুজাফফর ন্যাপের সভায় অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, তার দল বাস্তব অবস্থাতে নিজেদের দায়িত্ব এড়িয়ে সস্তা জনপ্রিয়তা অর্জনের রাজনীতিতে বিশ্বাস করে না। ওই জনসভাতেও তিনি মজলুম জননেতা মাওলানা ভাসানীকে সাম্রাজ্যবাদের চর বলে অভিহিত করেন। ইতিমধ্যে মজুদদারি, চোরাচালানি, দুর্নীতিতে ছেয়ে যায় দেশ। রক্ষী বাহিনীর হামলা ও হত্যা বাড়তে থাকে। 1973 সালের 27 জুন পরিকল্পনা কমিশনের হিসাব অনুসারে দেখা গেল 72 সালের তুলনায় দ্রব্যমূল্য 400 গুণ বেড়েছে। একই সময় 29 জুন চট্টগ্রামে ঘটে এক চমকপ্রদ ঘটনা। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারির বাসের ওপর রক্ষী বাহিনীর গুলিবর্ষণে নিহত হয় একজন কর্মচারী, গুরুতর আহত হয় 2 জন শ্রমিক। ইস্টার্ন রিফাইনারি একটি বাস কর্মচারীদের রিফাইনারিতে নিয়ে যাবার পথে রক্ষী বাহিনীর একটি ট্রাককে ওভারটেক করে। এই কারণে রক্ষী বাহিনীর ক্রুদ্ধ সদস্যরা একটি রেল ক্রসিংয়ের মুখে ওই গাড়ি ঘেরাও করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এমন সামান্য ছোঁততেই রক্ষী বাহিনীর নির্বিচারে হত্যা করতে থাকে স্বাধীন এদেশের সাধারণ মানুষকে। এই সময় দৈনিক বাংলার সহকারী সম্পাদক নির্মল সেন অনিকেত মার্চের নির্বাচনের কদিন পর লিখেছিলেন, আমি স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই শীর্ষক একটি উপসম্পাদকীয় নিবন্ধ। লেখায় তিনি এক সপ্তাহের একটি ঠিকুজি তুলে ধরেন 13টি হত্যাকাণ্ডের। এই সম্পর্কে তিনি লিখেছিলেন যে এইসব খবর সব খবর নয়, সব খবর সংবাদপত্রে পৌঁছে না, সব খবর পৌঁছে না থানায়। দূর দূরান্ত থেকে কে দেয় কার খবর? আর দিতে গেলে জীবনের যে ঝুঁকি আছে সেই ঝুঁকি নিতেই বা কজন রাজি? এই নির্বিচারে হত্যাকাণ্ডের প্রতিবাদ করে নির্মল সেন জানতে চেয়েছিলেন, 1972 সাল থেকে আজ পর্যন্ত অনুষ্ঠিত কয়টি হত্যাকাণ্ডের কিনারা হয়েছে, কয়জন হত্যাকারী গ্রেফতার হয়েছে, কটি গাড়ি হাইজ্যাক হয়েছে, সেই হাইজ্যাকার কারা, কি তাদের পরিচয়, কি তাদের ঠিকানা, কারা গ্রেফতার হয়েছে। পুলিশ বাহিনীর পক্ষ থেকে প্রায়ই অভিযোগ করা হয় যে অভিযুক্তদের ধরা হলে ফোনের জন্য তাদের মুক্তি দিতে হয়। এই অভিযোগ কতটুকু সত্য? এই ফোন কারা করে থাকেন? তিনি বলেন, খুঁজে দেখতে হবে এই হত্যাকারীরা কাদের প্রশ্রয়ে বেড়ে উঠছে, নইলে দিনের পর দিন হত্যা রাহাজানের খবর বের হবে, অথচ একটি অপরাধীরও শাস্তি হবে না। এ ঘটনার পুনরাবৃত্তি ঘটছে কি করে? এই প্রশ্ন শুধু নির্মল সেনেরই ছিল না,
প্রশ্ন ছিল এদেশের সাধারণ জনগণেরও। আওয়ামী লীগ সরকার এ প্রশ্নগুলোর কোনো জবাব দিতে পারেনি। চট্টগ্রামে রিফাইনারি কর্মচারীদের উপর গুলিবর্ষণের অকারণ হত্যার জন্য রক্ষী বাহিনীর কেউ সাজা পায়নি। উপরন্তু 1973 সালের 27 জুলাই প্রেসিডেন্টের অগণতান্ত্রিক 50 নং ধারা অনুযায়ী রক্ষী বাহিনীকে দেয়া হলো নতুন ক্ষমতা। তাতে জাতীয় রক্ষী বাহিনীর ডেপুটি লিডার ও তার উপরস্থ সকল অফিসারকে গ্রেফতারি পরোয়ানা ছাড়া অপরাধ করেছে সন্দেহে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার ও তল্লাশির ক্ষমতা দেওয়া হয়। 20 জুলাই ভাসানী ন্যাপের ডক্টর আলিম আল রাজি প্রেসিডেন্টের 50 নং আদেশের বাতিল দাবি করেন। তিনি বলেন, ওই ধারার যথেচ্ছা প্রয়োগ করে বিরোধীদের বিনা বিচারে অনির্দিষ্টকাল আটক রাখা হচ্ছে। 15 আগস্ট বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওই ধারার প্রতিবাদ করেন। এমনকি 1973 সালের 18 অক্টোবর সংসদে আওয়ামী লীগের টিকেটে নির্বাচিত ইত্তেফাক সম্পাদক মণ্ডলীর সভাপতি ব্যারিস্টার মইনুল হোসেনও প্রেসিডেন্টের 50 নং অধ্যাদেশের প্রতিবাদ করে সংবাদপত্রে এক বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, এই আইনের গ্রেফতারের বিধান আছে কিন্তু জামিনের বিধান নাই। ফলে আইনের শাসনের প্রতি মানুষের বিদ্বেষী প্রধান হয়ে উঠছে। এর ফলে অনেকেই দুষ্কৃতিকারী হচ্ছে। দেশে 50 নং অধ্যাদেশের যথেচ্ছা ব্যবহার হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তিনি 50 নং অধ্যাদেশের সংশোধনী দাবি করেন। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে, এত বড় একটি অগণতান্ত্রিক কালাকানুনের বিরুদ্ধে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও মুজাফফর ন্যাপ একটি শব্দ উচ্চারণ করেনি। এরপর 1973 সালের 29 আগস্ট দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে, অন্ন বস্ত্রের দাবিতে, কালাকানুন রোধ ও নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী দেশব্যাপী হরতালের ডাক দেন। তার কদিন আগ থেকে আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ বিবৃতি দিয়ে জনসাধারণের প্রতি এই জনবিরোধী হরতাল প্রতিরোধ করার আহ্বান জানান। ত্রিদলীয় ঐক্য জোটের সভায় হরতালের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করা হয়। পঙ্কজ ভট্টাচার্য বলেন, জাসদ ও ভাসানী ন্যাপ বাংলাদেশকে মার্কিন পদানত করতে চায়, কিন্তু সরকারি পক্ষের সব চেষ্টার ফলেও হরতাল পুরোপুরি সফল হয়। হরতালের দিন ঐক্য জোটের লোকেরা সশস্ত্র হামলার মাধ্যমে হরতালকে বানচাল করার প্রয়াস চালায়। তার বিবরণ পরদিন কিছু কিছু কাগজে ছাপা হয়। এভাবে গণতন্ত্রকে বিকলাঙ্গ করার ব্যবস্থা চূড়ান্ত করা হয়। 1973 সালের 15 সেপ্টেম্বর সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয়। 20 সেপ্টেম্বর অধিবেশনে সংসদকে নির্যাতনমূলক আটক আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়। প্রেসিডেন্টকে জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতাও প্রদান করা হয়। সংসদের সকল বিরোধী ও নির্দলীয় সদস্য এ সময় ওয়াকআউট করেন। দেশের প্রত্যেকটি রাজনৈতিক দল যখন দাবি করছে যে প্রেসিডেন্টের 50 নং ধারায় বহু লোককে গ্রেফতার করা হচ্ছে, আওয়ামী লীগ সদস্যরাও যখন এ কথার সত্যতা স্বীকার করছিলেন, সেই সময় 4 অক্টোবর সংসদে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আব্দুল মালেক উকিল বলেন যে রাজনৈতিক কারণে কাউকে আটক রাখা হয়নি। এদিকে 29 সেপ্টেম্বর জনাব উকিল ঘোষণা করেন, থানায় থানায় দুর্বৃত্তদের তালিকা তৈরি হচ্ছে, সারা দেশ থেকে দুষ্কৃতিকারীদের উৎখাত করা হবে। তার কয়েকদিন পর 12 অক্টোবর বিরোধী দলগুলো অভিযোগ করে যে থানায় থানায় রক্ষী বাহিনী বিরোধী দলীয় রাজনৈতিক কর্মীদের হয়রানি করছে। এরপর 14 অক্টোবর ত্রিদলীয় ঐক্যজোটের মনি, মুজাফফর, আওয়ামী লীগ ঘোষণাপত্র প্রকাশিত হয়। তাতে বলা হয়, 4 রাষ্ট্রীয় মূলনীতির ভিত্তিতে দেশ গঠন, দেশের সংহতি ও স্বাধীনতা রক্ষা, দুষ্কৃতিকারী, চোরাকারবারি, মুনাফাখোর, মজুতদার, সাম্রাজ্যবাদের দোসর, স্বাধীনতার শত্রুদের উৎখাত করার ক্ষেত্রে এই 3টি দল ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে যাবে। জোটের কেন্দ্রীয় কমিটিতে আওয়ামী লীগের সদস্য থাকবে 11 জন, মুজাফফর ন্যাপের 5 জন এবং মনি সিং কমিউনিস্ট পার্টির 3 জন। 15 অক্টোবর ন্যাপের মুজাফফর আহমেদ ঢাকায় ভারতীয় হাই কমিশনার মিস্টার সুবিবল দত্তের সঙ্গে দেখা করে ভারত বাংলাদেশ সম্পর্ককে জোরদার করার বিষয়ে আলোচনা করেন। 21 অক্টোবর ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। তাতে আওয়ামী লীগের জনাব জিল্লুর রহমান আহ্বায়ক হন। মুজাফফর আহমেদ ও মনি সিং থাকেন ওই কমিটিতে। ইতিমধ্যে 18 অক্টোবর জাতীয় লীগের জনাব আতাউর রহমান অভিযোগ করেন যে দুষ্কৃতিকারী আখ্যা দিয়ে বিরোধী দলীয় কর্মীদের উপর পুলিশ ও রক্ষী বাহিনীর নির্যাতন চলছে, সরকার অস্ত্র দিচ্ছে, এটা উদ্বেগজনক। এ পদক্ষেপ দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। জাতীয় সমাজতান্ত্রিক দল 21 অক্টোবর অভিযোগ করে যে রক্ষী বাহিনী তাদের রাজবাড়ী জেলা শাখার সম্পাদককে গ্রেফতার করে পিটিয়ে অজ্ঞান করে রেখেছে। 24 অক্টোবর তারা অভিযোগ করেন যে বাগমারা জাসদ নেতাকে রক্ষী বাহিনী খুন করেছে। একই অভিযোগ করে আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত ঐক্যজোটের মুজাফফর ন্যাপ। 16 অক্টোবর পাবনার ছাত্র ইউনিয়ন নেতাকে রক্ষী বাহিনীর গ্রেফতারের তীব্র নিন্দা করে জেলা ন্যাপ কমিটি এক বিবৃতি দেন। 2 নভেম্বর মুজাফফর ন্যাপের সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য অভিযোগ করেন যে তার কর্মীদের উপর রক্ষী বাহিনীর হামলা
হত্যা ও নির্যাতন চলছে। তিনি বলেন, 1 নভেম্বর সুনামগঞ্জ মহকুমার ন্যাপ প্রধান বঙ্কু দাসকে রক্ষী বাহিনী নির্মমভাবে হত্যা করেছে। পীরগাছায় ন্যাপ কর্মীদের নির্বিচারে মারধর করা হচ্ছে। 30 অক্টোবর নাটোরে ন্যাপ কর্মীকে রক্ষী বাহিনী অপহরণ করেছে। সেই সঙ্গে পঙ্কজ ভট্টাচার্য অনুনয় করেন যে এদের ওপর হামলা হলে সমাজতন্ত্রের শত্রুদের শক্তি বৃদ্ধি পাবে।